এবার অভিষেকের দুয়ারে পৌঁছে গেল পুলিশ। রাত তখন প্রায় তিনটে নাগাদ অভিষেকের বাড়িতে হানা। আত্মসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ। কালীঘাটের পটুয়া পাড়ায় অভিষেকের বাড়িতে হানা। আর সেই খবর পেয়ে রাতেই অভিষেকের বাড়িতে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আধা সেনার ঘেরাটোপেই অভিযানে পুলিশ। আমাদের যা বলার ও সুপিরিয়ররা বলবেন, আমার যা কমেন্ট করবেন সুপিরিয়ররা করবেন। আপনারা কতক্ষণ ধরে ওয়েট করছিলেন? কোন থানা? আপনারা শালবনী থানা স্যার? শালবনী থানা। কিন্তু অভিষেকের বাড়িতে কেন এই পুলিশি হানা, কোন মামলায়? আপনাদের জানাই, শালবনির জমি কেলেঙ্কারি মামলা, সেই মামলাতেই পুলিশি হানা। শালবনির জমি কেলেঙ্কারি মামলায় আগেই জালে সুজয় হাজরা। প্রাক্তন বিধায়ককে জালে তুলেই অভিষেকের দুয়ারে পৌঁছে গেল পুলিশ। পিএর খোঁজেই অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ। কোটি কোটি টাকার লেনদেনের নজরে অভিষেকের পিএ সুমিত রায়। শালবনির জমি কেলেঙ্কারি মামলা, যে মামলায় পিএর খোঁজেই অভিষেকের বাড়িতে শালবনী থানার পুলিশ। আমাদের সঙ্গে রৌনক রয়েছেন প্রতিনিধি। রৌনক, বোঝার চেষ্টা করব যে শালবনির জমি কেলেঙ্কারি মামলা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ, তার যোগসূত্র কিভাবে, এবং পিএর খোঁজে অভিষেকের বাড়িতে কেন হানা? দাদা, একেবারেই এই জমি কেলেঙ্কারি মামলায় সুজয় হাজরাকে গ্রেফতার করা ছিল। তাকে জিজ্ঞাসাবাদে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। জানা যায় যে সুমিত রায় কোটি কোটি টাকা আর্থিক প্রতারণার সঙ্গে যুক্ত, যার সঙ্গে লিঙ্ক রয়েছে এই সুজয় হাজরার জমি কেলেঙ্কারি মামলায়। এবং তখন তাকে পুলিশ খোঁজার চেষ্টা করে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না। বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় এবং ফোনের টাওয়ার ডাম্পিং প্রসেস ব্যবহার করে পুলিশ দেখতে পারে এই সুমিত রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছিলেন। তার লাস্ট যখন তার ফোন অন ছিল, সেই লোকেশন ট্র্যাক করেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর 3:30 নাগাদ শালবনী থানার পুলিশ এসে হাজির হয়। তার বাড়ি জুড়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং এখনো কিন্তু এই যে আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজে বিভিন্ন জায়গায় শালবনী থানার পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে। কারণ যেহেতু কিন্তু দীর্ঘদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক ছিল এবং তার বিরুদ্ধে কিন্তু কোটি কোটি টাকা আর্থিক প্রতারণা রয়েছে। সে জমি কেলেঙ্কারি থেকে শুরু করে এমনিও বহু লোকের কাছ থেকে তিনি কোটি কোটি টাকা নিয়েছিলেন এবং সেই টাকার ভিত্তিতেই কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল। এবং এই জমি কেলেঙ্কারি মামলায় ইতিমধ্যে প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার। তাকে জিজ্ঞাসাবাদেই কিন্তু সুমিত রায়ের নাম উঠে আসে এবং সেটাকে কেন্দ্র করেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। একেবারে ধন্যবাদ। এবং গ্রাউন্ড জিরো থেকে রিপোর্ট তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, দেখাবো। আমরা জানি ইতিমধ্যেই বিধানসভায় সই জালকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার সিআইডি নোটিশ করে এবং ভবানী ভবনে ম্যারাথন হাজিরা হয়েছে এবং আগামীকাল রবিবার ফের ভবানী ভবনে হাজিরা রয়েছে। তার আগেই শালবনী থানার পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে, এবং কালীঘাট রোডের বাড়িতে ভোর রাতে হানা দেয় শালবনী থানার পুলিশ। সোমবার রয়েছে ইডির মামলায় হাজিরা, তার পর মঙ্গলবারেও আবারও হাজিরা, কারণ ডিজে বাজানোর যে হুমকি দিয়েছিলেন সেই হুমকি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা রয়েছে। এই হাজিরার সঙ্গে আরও একটা সংযোজন শালবনী। এই শালবনী থানার যে মামলা রয়েছে সেটি প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেপ্তার করেছে জমি কেলেঙ্কারির মামলায় এবং সেখানেই জিজ্ঞাসাবাদে উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের নাম। সেই সুমিত রায়ের খোঁজেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে চলে আসে শালবনী থানার পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাল ক্রমশ গুটিয়ে আনছে পুলিশ। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। পিএ সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। অভিষেকের পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। কোটি টাকার প্রতারণা থেকে জমি কেলেঙ্কারি, একাধিক অভিযোগ রয়েছে যে ভোটের টিকিটের টোপে কোটি কোটি টাকা হাতানো হয়েছিল। এই সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পিএ সুমিত রায়, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে, তার ব্যাকগ্রাউন্ড কিরকম আমরা জানবো। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত,
অমিতের কাছে যাবো, তার আগে আরো একবার জানিয়ে রাখি, অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। ভোটের টিকিটের টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতানো হয়েছিল এমন অভিযোগ উঠছে। তারই পাশাপাশি জমি কেলেঙ্কারিতে সেই অভিযোগও রয়েছে। এই সুমিত রায়ের ব্যাকগ্রাউন্ড কি, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে জানবো। আমাদের সঙ্গে অমিত রয়েছেন প্রতিনিধি। অমিত, সুমিত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এবং জানিয়ে রাখবো যে জমি কেলেঙ্কারি মামলায় যে প্রাক্তন বিধায়ক গ্রেপ্তার হন, তাকে জেরা করে সুমিত রায়ের নাম উঠে আসে। সরকারি জমি চরিত্র বদল করা, সরকারি জমি নথি জাল করে জমি বাইরে বিক্রি করে দেওয়া সোনা দামে, এবং সেই টাকা সেই বিধায়কও যেমন লাভবান হয়েছে এবং সেই টাকা পৌঁছে গিয়ে সুমিত রায়ের কাছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে এসছে। এবং তার সূত্র ধরে কিন্তু আজকের এই তল্লাশি অভিযান, এমনটা কিন্তু পশ্চিম মেদিনীপুর পুলিশ জেলা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। এছাড়াও সুমিত রায়ের বিরুদ্ধে আজও একাধিক অভিযোগ উঠে এসেছে, যার মধ্যে রয়েছে দলীয় প্রার্থী তৃণমূলের প্রার্থী পদ বিক্রি করে দেওয়া, অর্থাৎ কে ভোটে দাঁড়াবেন তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কিন্তু সামনে আসছে। অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে প্রার্থী করা হবে, টাকা নেওয়া হয় কিন্তু তাকে প্রার্থী করা হয়নি। পরবর্তীকালে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন, এই অভিযোগ উঠে আসছে। এবং যে র্যাকেট বা একটি চক্র চলছে, এই তথ্য কিন্তু জেলা পুলিশ থেকে জানা যাচ্ছে। সেক্ষেত্রে গ্রেপ্তার হওয়া প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাদের তিনি যোগসাজুক রয়েছে সেই টিকিট বিক্রি করার ক্ষেত্রে। একেবারে অমিত সঙ্গে থাকো। এই টাকা তুলতে সুমিতের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে সুজয়ের বিরুদ্ধে। তারই পাশাপাশি অভিষেকের আত্মসহায়ক সুমিত রায়, তা এই ইডি সিবিআই স্ক্যানারে আগে অভিষেকের আত্মসহায়ক। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ তদন্তেও স্ক্যানারে সুমিত রায়। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ কিভাবে যুক্ত এই অভিষেকের আত্মসহায়ক জানবো। অমিত রয়েছেন সঙ্গে। অমিত, তো কয়লা পাচার মামলাতে আগে সিবিআই তরফে বা ইডির তরফে তাকে উইটনেস হিসেবে কিন্তু তলব করা হয়েছিল, এমনটা কিন্তু সেন্ট্রাল এজেন্সির তরফে কিন্তু জানা যাচ্ছে। সেক্ষেত্রে ইডি দপ্তরে এবং সিবিআই দপ্তরে তিনি হাজিরাও দিয়েছিলেন কয়লা পাচার মামলাতে, এমনটা কিন্তু সূত্রের দাবি। অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, যে মামলায় পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন, যে মামলাতে কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র তিনি গ্রেপ্তার হয়েছেন 2023 সালে। এবং তার কৃষ্ণ ভদ্র গ্রেপ্তারের পর লিস্ট অ্যান্ড বাউন্স কোম্পানি তার অভিযান চালানো হয় সিবিআই এবং ইডির তরফে আলাদা ভাবে। সেই সময় এই সেখান থেকে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল, সেই নথি সূত্র ধরেও উঠে এসেছিল সেই সুমিত রায়ের নাম। ইডির তরফে 2023 সালের অক্টোবর মাসে তলব করা হয়েছিল এই সুমিত রায়কে। তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন, এমনটা কিন্তু ইডি সূত্রে খবর, তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। স্বাভাবিকভাবেই একদিকে যখন জেলা পুলিশের কাছে সুমিতের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ যেমন সামনে আসছে, অন্যদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা পাচার মামলা, এই সমস্ত মামলাতেও সুমিত রায় কিন্তু যোগ উঠে এসেছে। বেশ, ধন্যবাদ। বলছিলাম না জমি কেলেঙ্কারি মামলা, সেই জমি কেলেঙ্কারি মামলায় আগেই জালে প্রাক্তন বিধায়ক, মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা, তাকে গ্রেফতার করেছে পুলিশ। জাল নথি বানিয়ে সরকারি জমি বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর শুধু জমি কেলেঙ্কারি নয়, আরো 9টি ধারায় মামলা সুজয়ের বিরুদ্ধে। এ নিয়ে আরো জানবো। আমাদের সঙ্গে শোভন রয়েছেন প্রতিনিধি। শোভন, এই সুজয় হাজরা, তার বিরুদ্ধে কি কি অভিযোগ, কোন কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল? অনিন্দিতা, দেখো, এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 9টি ধারা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, এবং যার মধ্যে রয়েছে যেমন আইপিসির 420, 467, 468, 471, 472, 473, 406, 409 এবং 120B এই ধরনের ধারা তার মামলায় যোগ করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে জাল দলিল করে বা জাল নথি তৈরি করে যে জমি কেলেঙ্কারির অভিযোগ উঠে আসছে, সেই সব জমি কেলেঙ্কারি করা হয়েছে শালবনীতে। এরকমই একটি অভিযোগ জমা পড়ে শালবনী থানায়, এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু পুলিশ তদন্তে নেমে গত সপ্তাহে শনিবার যে মেদিনীপুরের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ছিলেন সুজয় হাজরা, তাকে গ্রেপ্তার করে খড়গপুর থেকে, এবং তাকে কোর্টে তোলা হলে কোর্ট তাকে 8 দিনের তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। এবং সেই মতো কিন্তু পুলিশি হেফাজতেও তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে এখনো পর্যন্ত। যেটা জানা যাচ্ছে পুলিশের তরফে, যে এখনো পর্যন্ত কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদের মধ্যেই রয়েছে সুজয় হাজরা। এবং এরপরে কি কি ধরনের আরো নথি উঠে আসে বা কি কি ধরনের আরো তদন্তের এবং অগ্রগতি হয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে জেলা সহ রাজ্যবাসী। বেশ, ধন্যবাদ শোভন। এটা 2021 সালে যখন উনি জেলা সভাপতি, সেই সময় যে কমপ্লেনেন্টের অভিযোগ, যে কমপ্লেনেন্টের কাছে 10 লাখ টাকা নিয়েছিল শালবনী অন্তর্গত কোনো জায়গা তাকে কারখানা করার জন্য করে দেবে বলে, সে টাকাও ফেরত দেয়নি।
আর জায়গাও সে পায়নি। এই অভিযোগের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে জায়গাটা নিয়ে অভিযোগ ছিল, এরকম একাধিক জায়গা যেটা সরকারি জায়গা, এই সরকারি জায়গাটাকে ব্যক্তিগত রায়তি করে এই জায়গাগুলো পরবর্তীকালে প্রমোটিং করে বিক্রি করছিল, ফ্ল্যাট করছিল, এই অভিযোগ। ধারা সবই নন অ্যাভেলেবেল আছে, 420, 406, 467, ফরজারি যতগুলো ধারা হয় ইনক্লুডিং 409ও আছে, যেহেতু সরকারি প্রপার্টি। একাধিকবার হাজিরা এড়িয়েছেন। আদালতের নির্দেশে বৃহস্পতিবার অবশেষে সিআইডি দফতরে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে সিআইডির প্রশ্নবাণের মুখে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ রবিবার ফের তলব করা হয়েছে। বিধায়কদের সই জালিয়াতির অভিযোগ, বৃহস্পতিবার অবশেষে সিআইডির তলবে ভবানী ভবনে হাজির হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে একাধিকবার হাজিরা এড়ালেও কলকাতা হাইকোর্টের নির্দেশে এবার হাজির হতেই হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। বৃহস্পতিবার সন্ধে 6টায় অভিষেককে ডেকেছিলেন তদন্তকারীরা। 6টা বাজার আগেই ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূল সাংসদ। এরপর 5.5 ঘন্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ। সিআইডি সূত্রে খবর, প্রথমে 6-7 জন সিআইডি অফিসার অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন। তারপর 10 জন অফিসারের প্রশ্নবাণের মুখে পড়তে হয় তাকে। অভিষেককে প্রশ্ন করা হয়, বিরোধী দলনেতা বাছাইয়ের বৈঠক কবে কোথায় হয়েছিল, এই বৈঠকের রেজলিউশন বুক কোথায়, কোন কোন বিধায়ক এই বৈঠকে ছিলেন, বিধানসভার স্পিকারকে পাঠানো চিঠিতে কোন কোন বিধায়ক সই করেছেন, বৈঠকে অনুপস্থিত বিধায়কদের সই চিঠিতে কিভাবে এলো, অনুপস্থিত বিধায়কদের হয়ে সই কে করলেন এবং কখন করলেন, যারা অনুপস্থিত ছিলেন তারা কি আসবেন না আগেই জানিয়েছিলেন, অনুপস্থিত বিধায়কদের নিয়ে কি পরে বৈঠক হয়েছিল, বিরোধী দলনেতা নির্বাচনের সিদ্ধান্ত কি বৈঠকের আগেই নেওয়া হয়ে গিয়েছিল। এছাড়াও আরো একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় অভিষেককে। সূত্রের দাবি, বহু প্রশ্নেরই সন্তোষজনক জবাব দিতে পারেননি তিনি। 14 জুন রবিবার বেলা 12টার মধ্যে ফের অভিষেককে তলব করেছে সিআইডি। বৈঠকে রেজলিউশন কপি সহ একাধিক নথি নিয়ে রবিবার আসতে বলা হয়েছে তাকে। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার দাবি জানিয়ে বিধানসভার স্পিকারকে চিঠি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে, অভিষেকের কাছে সেই বৈঠকের মিনিটস চেয়েছিলেন স্পিকার। জবাবি চিঠিতে তৃণমূল বিধায়কদের সই করা মিনিটস স্পিকারকে পাঠিয়েছিলেন অভিষেক। সেই চিঠি এবং সেই সই ঘিরে তুমুল বিতর্ক। বিধায়কদের সই জাল করার অভিযোগ উঠেছে। তৃণমূল বিধায়কদের তোলা অভিযোগের প্রেক্ষিতেই এফআইআর দায়ের হয়েছে, যার তদন্ত করছে সিআইডি। এই মামলাতেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। লন্ডন আইয়ের ধাঁচে এবার কলকাতা আই তৈরি হবে হাওড়া স্টেশনের কাছে গঙ্গার পাড়ে। প্রায় 4.5 একর জমি দিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। লন্ডন আই, টেমস নদীর দক্ষিণ পাড়ে বিশাল নাগরদোলা, লন্ডনের পরিচয়। টেমস পাড়ের এই বিশাল নাগরদোলা এবার গঙ্গা পাড়ে হাওড়ায়। লন্ডন আই এর ধাঁচে কলকাতা আই। লন্ডন আই আসলে কেমন? উচ্চতায় 443 ফুট, চওড়া 394 ফুট। একবার ঘুরতে সময় লাগে প্রায় 45 মিনিট। এই নাগরদোলায় উপরে উঠলে লন্ডনের শেষ প্রান্ত পর্যন্ত দেখা যায়। বার্ডস আই ভিউ।
এই লন্ডন আইয়ের ধাঁচেই তৈরি হবে কলকাতা আই। উদ্যোগ নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এর জন্য জমিও বাছা হয়ে গিয়েছে। হাওড়া স্টেশনের কাছে গঙ্গার পাড়ে প্রায় 4.5 একর জমি। এই জমি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। পিপিপি মডেলে হবে কলকাতা আই। পিপিপি মডেলে তারাই তৈরি করবে হচ্ছে এই জায়ান্ট হুইল, যা কলকাতা আই নামে পরিচিত হবে, যা আগামী দিনে রাজ্যের পর্যটন মানচিত্রে শহর কলকাতা বা হাওড়াতে নতুন মোড়ককে মানুষজনকে আকর্ষণ করতে পারবে। এর ফলে তারা মনে করছেন যে পর্যটন অর্থনীতির বিকাশ করবে। পোর্ট ট্রাস্টের এরিয়াতে অনেকগুলো বিকাশমূলক কাজ শুরু হচ্ছে। কলকাতার আই বলে, যেটা লন্ডন আইর মতন একটা বড় ঝুলা লাগিয়ে একটা পুরো অ্যামিউজমেন্ট পার্কের মতন হবে। আর অনেকগুলো পরিকল্পনা আছে একটা শহরকে আধুনিক করার জন্য, একটা শহরকে সুন্দর করার জন্য যা যা করণীয় আমরা আগামী দিন করব। গঙ্গার একদিক সুসজ্জিত, যেদিকে কলকাতা, উল্টো দিকে হাওড়া অনেকটাই পিছিয়ে। এবার হাওড়ার তীরও সাজিয়ে তোলার উদ্যোগ। সেই উদ্যোগেরই অংশ কলকাতা আই। ইতিমধ্যেই রাজ্য সরকারের সঙ্গে জাহাজ মন্ত্রকের যে বৈঠক, যেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর কর্তৃপক্ষ হাজির ছিলেন, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে এবং এই 4.5 একর জমি ওই বেসরকারি সংস্থার হাতেও তুলে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তার কাজ শুরু হতে চলেছে এবং লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে যাতে আগামী 2 বছরের মধ্যে সেই কাজ শেষ করতে পারা যায়। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। দুর্গা এই নামের সঙ্গে জড়িয়ে বাঙালির পাহাড় প্রমাণ আবেগ। পালা বদলের বাংলায় এবার 60 ফুটের দুর্গা মূর্তি বসবে হাওড়ায়। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 2 কোটি টাকা। দুর্গাপুজোর আগেই কাজ শেষের টার্গেট। जय मां काली, जय मां दुर्गा। দুর্গা শুধু দেবী নন, বাঙালির উৎসব, বাঙালির আবেগ। পালা বদলের বাংলায় এবার 60 ফুটের দুর্গা মূর্তি হাওড়ায় গঙ্গার পশ্চিম পাড়ে। শিবপুরের রামকৃষ্ণপুর ঘাটে বসানো হবে বিশাল আকারের এই দুর্গা মূর্তি। এর জন্য জমি দিয়েছে পোর্ট ট্রাস্ট। 60 ফুট উঁচু ধাতুর দুর্গা মূর্তি। প্রথম ধাপে 2 কোটি টাকা বরাদ্দ করেছে পুরো নগরোন্নয়ন দপ্তর। পোর্ট ট্রাস্ট ল্যান্ড দিয়েছে, এনবিসিসির একটা বড় প্ল্যানিং আছে। আমরা রামকৃষ্ণপুর ঘাট, এই পুরো ঘাট এলাকাকে আমরা ভালো করে নতুন ভাবে, এনবিসিসির একটা প্ল্যান আছে, সেটা পাসও হয়ে গেছে, কাজ শুরু হয়েছে। এখানে একটা বড় দুর্গা প্রতিমা, মেটালের একদম আধুনিক দুর্গার প্রতিমা, তার পাশে দুদিকে 2টা করে বড় বড় ধনুচি তৈরি হওয়ার প্ল্যান আছে। এটা তৈরি হলেই এই এলাকার চেহারা পাল্টি হয়ে যাবে। দুর্গাপুজোর ধুনোর গন্ধে মিশে থাকে বাঙালির আবেগ। বাংলার ভোটের মঞ্চে বারবারই শোনা গিয়েছে দুর্গা নাম। जय मां काली, जय मां दुर्गा। बीजेपी के सरकार के प्रयासों से ही दुर्गा पूजा को यूनेस्को ने कल्चरल हेरिटेज का दर्जा दिया है। ये टीएमसी वाले सोनिया जी की सरकार में भागीदार थे, क्या तब ये सब काम नहीं करा सकते थे? क्या क्यों नहीं किए? প্রতি বছর সল্টলেকের ইজেডসিসিতে পুজোর আয়োজন করে পদ্ম শিবির। রাজ্যে পালা বদলের পর এবার বিশাল দুর্গা মূর্তি বসছে হাওড়ায় গঙ্গার পাড়ে। গঙ্গার পশ্চিম পাড়ের শহর হাওড়া শহর পূর্ব পাড়ের শহর থেকে অনেক পুরনো, তবে অবহেলায় পড়েছিল এই শহর। সেই অবহেলিত শহরকে নতুন করে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার। নতুন সরকারের উদ্যোগে রামকৃষ্ণপুর ঘাট থেকে হাওড়া ব্রিজ পর্যন্ত করা হবে গঙ্গা পাড়ের সৌন্দর্যায়ন, আর রামকৃষ্ণপুর ঘাটেই থাকবে এক বিশাল দুর্গা মূর্তি। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।